এদিকে আবার দেবগ্রামে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। সেখানে নাকি গতকাল রাতে গ্রামে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে অভিযোগ উঠছে, হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। কারা করছে? অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি অভিযোগ উঠছে প্রথমে শুনবো। অতনু, দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিজেপির বক্তব্য যে সেখান থেকে গত লোকসভা ভোটে প্রায় ৯,০০০ ভোটে তারা এগিয়েছিল এবং গত ২-৩ দিন ধরে লাগাতার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির পঞ্চায়েত প্রধান, দেবগ্রামের পঞ্চায়েত প্রধান শিপ্রা বিশ্বাস, যে গত দিন তাদের বাড়িতে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং বাড়ি ভাঙচুর করে এবং প্রত্যেককে রীতিমতো হুমকি দেওয়া হয় যে যদি কেউ ভোট দিতে যায়, অর্থাৎ আজকে যদি কেউ ভোট দিতে যায় তার দেহ মিলবে রাস্তায়। এবং এই রকমভাবেই এই অভিযোগ। এবং অন্যদিকে যে একের পর এক শুধু দেবগ্রাম নয়, ঘোলা এলাকাতেও সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বন্দুক ঠেকিয়ে সেখানকার একজন যুবককে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই বিজেপির অভিযোগ। যে সেই যুবকের বক্তব্য যে তাকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে যেন ভোট না দেওয়া হয়। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে তারা বুথ স্তরের কর্মী, তারা এই বিষয়ে কিছু জানেন না এবং গোটাটাই মন গড়া অভিযোগ বিজেপির। তবে অভিযোগ পাল্টা অভিযোগে যেভাবে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে এবং এই অভিযোগ পাল্টা অভিযোগ রানাঘাট দক্ষিণের বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি রিজুর সঙ্গে একবার কথা বলবো। রিজু আমার সঙ্গে রয়েছেন স্টুডিওয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন। রিজু রয়েছেন তৃণমূলের তরফে। রিজু, সকাল থেকে এই ভোট তুমিও দেখছো, আমিও দেখছি, এই যে অভিযোগগুলো আসছে, হ্যাঁ, কিছুদিন আগে লোকসভা ভোট হয়ে গেল এবং লোকসভা ভোটে ভালোই সাফল্য বলা যেতে পারে তৃণমূলের। তারপরে এই বিধানসভার উপনির্বাচনে এইখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার। কি মনে হয় কেন অভিযোগ উঠছে? যদি অভিযোগ হয়েই থাকে এবং সেই অভিযোগের সত্যতা যদি থেকেই থাকে তাহলে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। 4টে কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, 4টের মধ্যে 3টেতে 99% শান্তিপূর্ণ ভোট হচ্ছে, প্রায় 100% শান্তিপূর্ণ ভোট হচ্ছে। একটা কেন্দ্র রানাঘাট, তার রানাঘাট দক্ষিণ অঞ্চলের পার্টিকুলার দুটো জায়গায় দুটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এবার সেখানে দুটো পার্টিনেন্ট পয়েন্ট আছে। এক, যার বাড়িতে হামলা হলো, যার বাড়িতে রাত্রে গুলি চললো, যার বাড়িতে গুলির খোল পাওয়া গেল, তিনি বলছেন তৃণমূলের হারমাদ বাহিনী হামলা চালিয়েছে, কিন্তু আমি কাউকে চিনি না। তাহলে তৃণমূল হলো কি করে? এটা আদি আর নব্য বিজেপির দ্বন্দ্ব। আর দ্বিতীয়, বিজেপির প্রার্থী কেন্দ্রীয় বাহিনীকে বলছে আপনি তৃণমূলের দালাল। এটাই তো এক্সিট পোল, এটাই তো এক্সিট পোল। বিজেপির যদি আদি নব্বর দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে তো সরাসরি বলবে যে আদি বিজেপি, না হলে সরাসরি বলবে নব্য বিজেপি করেছে। তৃণমূল বলছেন কেন? কারণ শাসক দলের দিকে আঙুল তোলাটা খুব সহজ। আরে বিজেপির যে বিজয়ী প্রার্থী ছিলেন তিনি এখন আমাদের দলের প্রার্থী মুকুটমণি অধিকারী, কিন্তু জেতা প্রার্থী আমাদের দলে এসছে। বিজেপি সংগঠনটাও কি পুরো তৃণমূলে চলে এসছে? সংগঠনটা কোথায় এদের? দেখুন, সমস্যা হচ্ছে যে তৃণমূল জানে এই যে 3টে অন্তত আছে, 4টে না হলেও 3টে অন্তত বলবো যেখানে তৃণমূল হারবে এবং 1 মাস আগে হেরেছে। তো এখন তারা যে করে হোক সেখানে জিততে গেলে কি করতে হবে, তাই তারা করে আসছে যে হচ্ছে আমাদের হচ্ছে কর্মীদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে আসছে, নেতাদের বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে গুলি করছে, কোথায় বন্দুক দেখাচ্ছে। তো এই সবগুলোই একটা হচ্ছে যেন তেন প্রকারণে জিততে হবে, কারণ এই সব জায়গাগুলোতে আমরা হেরেছি। তো এইটা হচ্ছে আপনি যেটা বলছেন যে 2024 ভোটে এই 3টে জায়গাতে, এই বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, কোনো জায়গায় তৃণমূল জেতেনি। এখন এরা হচ্ছে একমাত্র সন্ত্রাসকে অবলম্বন করে আবার জেতার চেষ্টা করছে, যেন গণতন্ত্রকে ধ্বংস করে তারা আবার ওই জায়গায় দখল করতে পারে। দেখা যাক সময় আরো গড়াবে এবং বিক্ষিপ্ত দু একটা ঘটনা ছাড়া ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। 4টি কেন্দ্রে ঠিক কিভাবে ভোট হচ্ছে প্রতি মুহূর্তের আপডেট গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধিরা দেবেন আপনাদের। উপনির্বাচন 4 আসনে ভোট গ্রহণ কেমন চলছে সরাসরি আমার প্রতিনিধিরা জানাবেন। আমি অতনু রয়েছি এই পর্বে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ। সরাসরি দেবগ্রামের ছবি দেখাবো আপনাদের, কারণ দেবগ্রামে কেন্দ্রীয় বাহিনী বিজেপি প্রার্থীর বচসার খবর পাওয়া যাচ্ছে। বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস, তাকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। আপনি আমাকে বাধা দিলেন কেন? আমি বললাম যে আই নো দ্য রুলস, আই মে গো দ্য এন্টার ইনটু দ্য রুম। কেন আপনি বাধা দিলেন আমাকে?
দালালি করছেন এখানে? দালালি করছেন এখানে? আমাকে কেন বাধা দিলেন যেতে? কেন বাধা দিলেন? অধিকারী আমি জানি তো। আপনি তো আইনটাই জানেন না। আপনি তো আইনটাই জানেন না। আপনি কেন বাধা দিলেন? দালালি করছেন? মাংস খেয়েছেন? মদ মাংস খেয়েছেন? সরাসরি প্রতিনিধি অভিজিৎ আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, রেগে মেগে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে জিজ্ঞেস করছেন তিনি দালালি করছেন কিনা, এমন কি ঘটনা ঘটল? দেখো, সকাল থেকেই অতনু বিভিন্ন এলাকায়, রানাঘাট দক্ষিণের বিভিন্ন এলাকাগুলোতে বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস তার অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন এবং ভোটারদেরকে বাধা সৃষ্টি করছেন, এই অভিযোগ তারা করছেন। এবং এরপরই তিনি রীতিমতো বিভিন্ন বুথগুলোতে গিয়ে পরিদর্শন করছেন এবং সেরকমভাবে দেবগ্রাম পাণ্ডপাড়া এলাকায়, সেখানকার পাণ্ডপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে তিনি যখন যান সেখানে তার অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী তাকে বুথের ভেতরে ঢুকতে বাধা দেয় এবং তারপরেই বচসা শুরু হয়। এবং তারপরেই তিনি বলেন যে তৃণমূলের থেকে কি পয়সা খেয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এবং আমার সঙ্গে রয়েছেন মনোজবাবু, রয়েছেন মনোজ বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের নিউজ 18 বাংলার পর্দায়। মনোজবাবু, কি এমন ঘটনা ঘটলো মানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে? আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আমি ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে যেতেই পারি, সার্বিক পরিস্থিতি অফিসারদের সাথে কথা, কোথাও কোনো অসুবিধা নেই। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান সে প্রথমেই আমাকে বাধা দিচ্ছে। আমি বললামও যে আপনি রুল জানেন না, আমি যেতেই পারি। সে আমাকে জোর করেই বাধা দিচ্ছে। তারপরে বলল যে আমি আমার অফিসারের কাছে জিজ্ঞাসা করি। আমি বললাম জিজ্ঞাসা করুন। অফিসার বলেছে হ্যাঁ যেতে পারে। তখন ওর সমস্ত আচরণ, প্রথম থেকেই ওর আচরণ আমার সন্দেহ হচ্ছিল। আমি তো মানে ওই তৃণমূলের সঙ্গে আমি তো বললাম যে আপনি তৃণমূল করেন নাকি, আপনার এই আচরণ কেন? আপনি নিরপেক্ষ, আপনি এখানে প্রশাসনিক কাজ করতে এসেছেন, আপনি যে আইনটা জানেন না সেটা নিয়ে কেন আপনি জোর করছেন? আমি একজন ক্যান্ডিডেট, আমি বলছি যে আমি জানি। আপনি তো বললেন তৃণমূলের দালাল। তৃণমূলের দালালি তো, এদের আচার আচরণ সমস্ত কিছু দালালের মতো। যে জায়গাতে দাঁড়িয়ে আছে চারিদিকে লোক ব্লক। তৃণমূলের দালালি করছিল কেন্দ্রীয় বাহিনী, সেই জন্য নাকি তাকে ঢুকতে দেওয়া হয়নি। কেন আপনি বাধা দিলেন আমাকে? দালালি করছেন এখানে? চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে রানাঘাট দক্ষিণ এখন মোটামুটি একটা অশান্তি, উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি পঞ্চায়েত সদস্য, কোথাও বিজেপি নেতা পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ, বাড়িঘর ভেঙে দেওয়ার অভিযোগ, গুলি চালানোর অভিযোগ এবং দেবগ্রামেও হামলা হুমকির অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল এবং বিজেপি এই দুই দলের মধ্যে এখন চলছে লড়াই। রিজু, বারবার তৃণমূলের বিরুদ্ধেই এই হামলাগুলোর অভিযোগ উঠছে। একদম বাড়ি ঘর ভেঙে চুড়ে চুরমার করে দেওয়া হয়েছে। কোথাও কি ওখানে বিজেপির প্রাধান্য আছে বলে তৃণমূল ভয় পাচ্ছে? বিজেপির যদি প্রাধান্য থাকে আর তৃণমূল যদি ভয় পায় আর তৃণমূল যদি আক্রমণ করে, আমি তো আগের বারেও বললাম যে শাসক দলের দিকে আঙুল তুলে দেওয়া খুব সোজা, কিন্তু আপনাদের প্রতিবেদনেই বারবার দেখছিলাম যে যাদের বাড়িতে আক্রমণ হয়েছে এটা তো পরিষ্কার কথা, তার বাড়িতে হামলা হয়েছে। কিন্তু যেটা আমাদের প্রার্থী বলল যে এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, আদি বনাম নব্য বিজেপির মারামারি। আর যাদের বাড়িতে হামলা হয়েছে তারা খুব সহজেই বলে দিচ্ছে তৃণমূলের আরবাদ বাহিনী করেছে। তখনই যখন আপনি প্রশ্ন করলেন যে কি করে বুঝলেন তৃণমূল, বলছে না সেটা তো বুঝতে পারছি না, সবার মুখ ঢাকা ছিল। এটা তো মানুষের সামনে প্রকাশ বোঝাই যাচ্ছে। সত্যি তাই, মানে এটা কি বলার জন্য বলা, রাজনৈতিক বাধ্যবাধকতা? শুধু অরবিন্দকে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় বলুন একটু। ওখানে যে উনি বললেন যে হামলা করেছে তৃণমূল, আমি মুখটা দেখতে পাইনি, মুখটা ঢাকা ছিল, এবার আপনার কি মনে হয় বলুন? কি করে তৃণমূল বললেন? আমার প্রশ্ন। এবার আপনি প্রশ্ন করতে পারেন আমাকে সেটা, কিন্তু এখানে যারা বসে আছেন রিজু ছাড়া সকলেরই জানে ওটা তৃণমূলের হারমাত বাহিনী করেছে। আচ্ছা। এবার দেখুন কি হয় বলছি আমি। উনি বললেন যে উনি হচ্ছে বিজেপির ওখানে পঞ্চায়েতের সদস্য, উনি বললেন আমাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল ভোটের আগের দিন রাত্রে। এবার 30 থেকে 40 জন বাইক বাহিনী সেখানে গিয়ে অ্যাটাক করলো। সবসময় জানবেন যে কোনো ক্রিমিনাল অ্যাক্টে একটা মেন্স রিয়া বলে কথা আছে। মেন্স রিয়া মানে কি বলতে পারেন মোটিভ কি। আজকে যদি 30 জন 40 জন ডাকাত যেত ওখানে রাত্রেবেলা, তাহলে তারা বাড়ি থেকে সমস্ত লুটপাট করে আনতো, তারা লুটপাট করতে গিয়েছে। আর 30 থেকে 40 যদি হারমাত বাহিনী ভোটে যাতে সে না আসে তার জন্য ভয় দেখাতে যায়, যে আদি নব্যর কথা বলছে, তারা হচ্ছে আদি নব্য ভোটের আগে দিন যাবে না ওর বাড়িতে। আচ্ছা, এটা আপনি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখতে হবে এখানে। এভিডেন্স সবসময় আপনি সামনাসামনি না পেলে
সার্কামস্ট্যান্সে দেখতে হবে। এবার সার্কামস্ট্যান্সে যদি আপনি দেখেন, আপনার ওটা পুরোপুরি আপনিও বলতে তাহলে পারবেন তো যে ওটা আজ তৃণমূলের থেকে হারানো বাহিনী। 20 বছর 25 বছর আগে যা হতো এখনো তাই হচ্ছে। নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আছে, কিউআরটি আছে। বাদশাহ, আবার সিপিএম এর বাড়িতে নয়, সিপিআইএম এর বাড়িতে নয়, কংগ্রেসের বাড়িতে নয়, বিজেপির বাড়িতে। আমি শুধু একটা কথাই বলবো, এখানে যে রিজুদা বলছে না গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, কার্যত এটা যে গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কারণ এই নির্বাচনটা হচ্ছে বিধানসভা নির্বাচন, আর বাড়ি ভাঙা হচ্ছে পঞ্চায়েত সদস্য। তা পঞ্চায়েত যদি নির্বাচন হতো, এটা বোঝা যেত যে পঞ্চায়েত সদস্যদের মধ্যে অন্তর্কন্দ হলো, সেখানে বোঝা যেত। কিন্তু আর আমি রিজুদাকে একটা কথা বলতে চাই, যে শুরুর সময় আপনি দেখিয়েছিলেন যে সাধারণত অ্যাডভান্টেজ থাকে শাসক দল। তো এত যখন ওনারা কনফিডেন্ট, তাহলে হামলার কিসের প্রয়োজন রয়েছে? তাহলে ভাঙবার কিসের প্রয়োজন রয়েছে? গুলি চালানোর কিসের প্রয়োজন রয়েছে? কার্যত এটা প্র্যাকটিসে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দলের, এইভাবেই নির্বাচন করতে হয়। দেবর্ষী বাবু, দেখুন, মোডাল অপারেটররা দেখে তো বোঝে এটা কারা করতে পারে, এটা একটু কমন। কিন্তু কিন্তু দরকার কি? আমি তো সেটাই বলছি, প্রয়োজন কি? দরকার কি? দরকার কারণ আমি বলছি, যে দুটো মতুয়া অধ্যুষিত অঞ্চল, যেখানে কিন্তু বিজেপি বাগদা এবং রানাঘাট দক্ষিণ দুটো সিটে যথেষ্ট তার গ্রাসরুটে করেছে। এবং সিএ কেনই আমাদের আলোচনার মধ্যে এলো না, যে এই সিএ ইমপ্লিমেন্ট হওয়ার পরে কিন্তু আরো বিজেপির ভিতটা অপেক্ষাকৃত, মানে আপনি বলছেন শান্তনু ঠাকুর বোঝাতে পেরেছেন? বোঝাতে পারুক না পারুক, দেখুন ওখানে রয়েছে কিন্তু নতুন ইমিগ্রেন্ট, যারা অনেক পরে এসছে বাংলাদেশ থেকে, এবং তারা একটা এরকম না, নিশ্চয়ই, অবশ্যই বাগদা এবং রানাঘাট দক্ষিণে মতুয়া একটা বড় ফ্যাক্টর এবং সিএ একটা ফ্যাক্টর। সেই নিয়ে আমরা পরবর্তী সময় অবশ্যই আলোচনা করব। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে ফিরে আসছি। সমস্ত তথ্য আপডেট নিউজ 18 বাংলায়।